আসসালামু আলাইকুম। আজকে একটি খবর দেখতে পেলাম, একজন উকিল সাহেব, লয়ের লোক, তিনি একটি প্রকাশ্য ব্রিফিং এ বললেন 32 নম্বর বাড়ি ভাঙার কারণে এবং এই ভাঙার সাথে যারা যুক্ত আছে তাদের নামে একজন ব্যক্তি কেস করেছে। উনি যা বলেছেন তা হলো এই যে ইউনুস এন্ড আদার্স, ইউনুস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মুস্তফা সারোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহবুব, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে এবং বিস্ফোরক দ্রব্য, যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। এই কথাগুলোই তিনি বলেছেন। অর্থাৎ যিনি কেস করেছেন, বিশেষ করে 27 জনের নাম আসছে। তো এই 27 জনের নাম তো আপনারা শুনলেন, উনি বললেন। এছাড়াও অজ্ঞাত 3 থেকে 5,000 ব্যক্তিকে এই মামলার আসামি করা হয়েছে। এই 3 থেকে 5,000 হচ্ছে যারা বাড়ি ভাঙায় সহযোগিতা করেছে, বাড়ি ভেঙেছে, বিভিন্ন ধরনের চুরি করেছে, লুটতরাজ করেছে, এদের সবাইকে এদের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এই সমস্ত অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর বিশেষ করে 27 জনের নাম বলেছে। আমার সরল মনে এখানেই জিজ্ঞাসা, এই উকিল সাহেব এই কেসটি নিয়েছেন পরিচালনা করার জন্য, ধন্যবাদ। ওনার কাজই এইটা, ওনার পেশাই এটা। উনি ওই যিনি হত্যা করে তারও কেস নেয়, আবার যে হত্যা হয় তারও কেস নেয়। উকিলদের কাজই এটা, যে রেপ করে তার কেসটাও নেয়, আবার যে রেপিস্ট হয় তারও কেস নেয়। আচ্ছা, তার এটা পেশা, সে এটা করবে। ওয়েল, তাকে আমি ধন্যবাদ জানাই যে এই কেসটি পরিচালনা করছেন এই জন্য। কিন্তু আমার সরল মনের জিজ্ঞাসাটা হচ্ছে এই, এখানে যে ব্যক্তি যে মামলাটি করেছে 32 নম্বর বাড়ি ভাঙার কারণে, 32 নম্বর বাড়িটা হচ্ছে একজন ব্যক্তি মালিকানাধীন, যেটা পরবর্তীতে তারা ট্রাস্টকে হস্তান্তর করেছে জাদুঘর হিসেবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনসাধারণের জন্য একটা জাদুঘর হিসেবে ওটা ট্রাস্ট করা হয়েছে। কিন্তু এটা একটা ব্যক্তি মালিকানাধীন সম্পন্ন, কোনো এক সময় কোনো এক সরকার তাদেরকে থাকার জন্য দিয়েছিল, পরবর্তীতে তারা ব্যক্তি মালিকানাধীন হয়ে সেটাকে ট্রাস্টি বোর্ডে দান করে দিয়েছে জাদুঘরের জন্য। এখন সেই বাড়িটা ভাঙার জন্য, লুটের কারণে এই ব্যক্তি মামলা করেছে। এখন আমার সরল মনের জিজ্ঞাসাটা হচ্ছে এখানেই, এই যে ব্যক্তিটা মামলা করলো, এই মামলাটি কি আসলে আদৌ গ্রহণযোগ্য হয়? যদি গ্রহণযোগ্য হয়েই থাকে, আমি ধরে নিলাম এটা সঠিক কাজ করেছে, ভালো কাজ করেছে। তো যদি সেটাই সঠিক হয়, তাহলে গণভবন ভাঙার জন্য, গণভবনের যে লুটতরাজ হয়েছে এটার জন্য কেন মামলা হচ্ছে না? এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি একটা বাসেও যদি আগুন দেওয়া হয়, সেই আগুনের জন্য যারা যারা সন্ত্রাসী কাজে লিপ্ত থাকে তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়, কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে এই
জন গণভবন যে ভাঙা হলো এবং লুটতরাজ হলো, এই ব্যাপারে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না? এই কেসের সাথে, এই মামলার সাথে তো এইটা ওতপ্রোতভাবে জড়িত, এখানেই শেষ নয়। তারপর বাংলাদেশে অনেকগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। তাহলে এই মূর্তিগুলো ভাঙার জন্য যারা যারা দায়ী ছিল, বঙ্গবন্ধুর মাথার উপর দাঁড়িয়ে তাকে যে পেশাব করে দিয়েছে, সেই সমস্ত ব্যক্তিরাও তো এই আইনের আওতায় পড়বে। শুধু বাড়ি ভাঙার জন্য যদি 3 থেকে 5,000 অজ্ঞাতনামা ব্যক্তিকে বিচারের এই মামলার অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ওই সমস্ত কাজ করার জন্য তো বাংলাদেশের প্রায় 40-50 হাজার লোক কিংবা 1 লাখ লোক অজ্ঞাতনামা ব্যক্তির হিসাবে এই মামলায় অন্তর্ভুক্ত করা যায়। এটা কেন হচ্ছে না, বা এইটা কেন করতেছেন না? উকিল সাহেবের কাছে আমার প্রশ্ন। আর উনি 27 জনের নাম বলেছেন। এই 27 জনের ভিতরে আমতারেকের নাম কিন্তু তিনি বলেননি, অর্থাৎ এই আমতারেকের নাম আসেনি। এখানেও আর একটা জিজ্ঞাসা, আমতারেকের নাম কেন আসলো না? আমরা কি আমতারেক সম্বন্ধে জানি না? সারা দেশের ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ, অনেক জায়গায় শেখ মুজিবের মুরাল প্রতিকৃতি এখনো অখণ্ড অবস্থায় আছে। এগুলো রেখেছেন কেন? পূজা দেওয়ার জন্য? ফুল দেওয়ার জন্য? আজকে সকাল হওয়ার আগে এরকম সকল স্থাপনা, সকল প্রতিকৃতি এগুলো মুছে ফেলেন। এগুলো হলো শয়তানের কেল্লা। এই শয়তানের কেল্লা মাটিতে মিশে দিতে হবে। জি, এই আমতারেক বঙ্গবন্ধুর মুরাল ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য তিনি সবাইকে ডেকেছেন, সবাইকে আহ্বান করতেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তিনি সবাইকে আহ্বান করতেছেন, আপনারা কোথায় আসুন, এগুলো ভাঙুন। এবং তার কথার পরিপ্রেক্ষিতে তার যারা অনুসারী আছে তারা তো আসছেই ভাঙার জন্য, এবং যারা তার কথায় উদ্ভূত হয়েছে, প্রেরণা পেয়েছে, তারাও এসেছে সেটাকে ভাঙার জন্য। তাহলে এই যে ওনার কথায় যারা এই কাজটি করতে এসেছে, ভাঙতে এসেছে, এবং এই ভাঙার সাথে যারা জড়িত ছিল, তাদের প্রধান আসামি তো এই আমতারেক। তাহলে আমতারেকের নামটা কেন আসলো না? আচ্ছা, এখন গণভবনের কথা বলতেছেন, এই গণভবন ভাঙতেও গেছে আমতারেক। বলবো না, সবাই শয়তানদের ঢিল মারো, ফ্যাসিবাদের পতন করো ভাই। কেমন লাগছে? এটা দেখায় দেখায় তো আমাদের নিপীড়ন করছে, তাই না? এটাই দেখাইছে তো, এটাই দেখাইছে, এটার আবেগ, তাই না? ওর ফ্যামিলির রক্ত রক্ত আর আমাদের রক্ত হলো পানি, তাই তো? আজকে টের পাবে তারা। এই মুহূর্তে আপনার মনের অভিব্যক্তি শেখ হাসিনাকে পেলে ভালো লাগতো। আমরা জেনে না থাকলে তার একটা দফা করতাম ওই সময়। ভাই, আপনি নিজের হাতে কোনো কিছু ভাঙচুর করেছেন কিনা? বলবো না। অনেক ধন্যবাদ। থাকেন সবাই। দেখি কোন দিক দিয়ে যাবো, একটু সুযোগ যদি পাই। সামনে থেকে চলে আসি। বলেছিলাম না থাকবে না, ধানমন্ডি 32 আর থাকবে না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে থাকবে না আর 32, এবং সেটাই আসলে সত্য হতে যাচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই থাকবে না আর 32। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক 32 নম্বর বাড়ির পাশেই ক্রেন, যে ক্রেনের মাধ্যমে এই বাড়িটি ভাঙা হচ্ছে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে নিচে যে পিলারগুলো আছে, যেগুলো আসলে ভাঙা হয়ে গেছে, এবং এই ক্রেনের মাধ্যমে সর্বশেষ আসলে এই 32 নাম্বার বাড়িটি ভাঙা হবে। জি, এখানে ভিডিওতে দেখলেন যেদিন গণভবন ভাঙা হচ্ছিল সেদিন আমতারেক নিজে উপস্থিত ছিল, এবং উপস্থিত থেকে সবাইকে আহ্বান করেছে। এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি কিছু ভেঙেছেন কিনা,
তখন তিনি বলেছেন আমি বলবো না। অর্থাৎ এই কথাটাই বোঝা যায় সে ভেঙেছে, কিন্তু সেটা প্রকাশ করবে না, কারণ সে একটা রাজনীতি করে। এখন এই রাজনীতির যদি কখনো প্রভাব পড়ে, সেই জন্য তিনি সেই কথাটা প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে বলতেছেন না, মিডিয়ায় উপস্থিত হয়ে তিনি সেই কথাটা বলতেছেন না। সেই কথাটাকে তিনি গোপন করে গেছেন এবং সহস্র বদনে একটু চালাকি করে বলে গেলেন যে না, বলবো না, এইভাবে কাটিয়ে যাচ্ছেন। কিন্তু সে না বলুক সেটা কোনো কথা না, তার ভাঙুক বা না ভাঙুক সেটা কোনো কথা না, কিন্তু ওই 32 নম্বরে যেদিন ভাঙা হচ্ছিল সেদিন সে উপস্থিত থেকেছে এবং মানুষকে আহ্বান করেছে ওই 32 নম্বর ভাঙার জন্য। তাহলে এই 32 নম্বর বাড়ি ভাঙার জন্য যে মামলা করা হয়েছে, সেই মামলায় যে 27 জন ব্যক্তির কথা বলা হয়েছে, সেই 27 জন ব্যক্তির মধ্যে তারেকের নামটা কেন আসলো না? তারেকের নামটা কেন আসলো না? তাহলে আপনারা কিভাবে এই মামলাটি করলেন? এই মামলাটিকে কিভাবে গুছালেন? আপনি উকিল হয়ে, যিনি বাদী হয়ে এই মামলাটি করেছেন, তাকে তো আপনার পরামর্শ দেওয়া উচিত ছিল যে আপনি যাদের যাদের নাম বলেছেন এখানে আরো কিছু অ্যাটাচ করতে পারেন, কারণ এই ঘটনাটা আপনি নিজেও প্রত্যক্ষ করেছেন, আপনিও দেশে ছিলেন, তখন কি ঘটেছে না ঘটেছে সবকিছু আপনি বিস্তারিত জানেন। তো আপনি যেহেতু তাকে কেসে সহযোগিতাই করবেন, তো তাকে তো সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে যাতে কেসটা সে হেরে না যায়। সেজন্য যাবতীয় যা যা করণীয় এবং আরো যত সব ব্যক্তিকে জড়ানো দরকার, মামলায় ঢোকানো দরকার, সেই সকল পরামর্শগুলো তো আপনার দেওয়া উচিত ছিল। আপনি সেটা না করে এই মামলাটা কিভাবে নিলেন এবং প্রকাশ্যে এসে সেই 27 জনের নাম এবং অজ্ঞাত 3 থেকে 5 হাজার লোকের কথা বললেন। এখন যদি বলি যে গণভবন ভাঙার জন্য যারা দায়ী তাদের নামে যেমন আপনি মামলা করতে চাচ্ছেন, আজকে এই মামলার আসামি তো স্বয়ং প্রধানমন্ত্রীও হয় এবং বিরোধী দলের যত নেতা আছে তারা সবাই হন। কেন হন? বিশেষ করে উপর মহলে সবাই হন। কেন হন? কারণ এই গণভবনকে আজকে জাদুঘরে পরিণত করা হয়েছে। সরকার যারা ভেঙেছে তাদেরকে শাস্তি না দিয়ে উল্টা এই গণভবনকে তারা বৈধতা দিয়েছে জাদুঘরের জন্য। তাহলে সরকার কি এটা অন্যায় করেনি? সমস্ত বিএনপি সরকার কি এই কাজটা অন্যায় করেনি? তাহলে আপনার মামলার ভিতরে তারাও তো আসামির পর্যায়ে পড়ে, তাদের নাম কেন আসেনি? তাদের একজনের নামও তো আপনি বললেন না। আপনি কিভাবে এই কেস লড়বেন? আপনার এই কেসটা আপনি কিভাবে চালাবেন? যদি কোনো পক্ষপাতিত্ব না হয় এবং ফেয়ার বিচার হয়, তাহলে তো বিচারক যিনি থাকবেন সেটা প্রথম দিনেই আপনার রিটটা খারিজ করে দিবে, আপনাকে এটা অবৈধ বলবে, আপনার এটা টিকবে না, ডোপে টিকবে না। আপনি কেমন উকিল হলেন? আপনি তো ভালো উকিল না। বাদীকে বলবো, যিনি এই কেসটি করেছেন, আপনাকে বলবো আপনি দ্রুত উকিল বদল করুন। এই উকিল দিয়ে করলে আপনার মান সম্মান হানি হবে, কারণ আপনি এই কেসে জিততে পারবেন না। আপনাকে যদি কেসে জিততে হয়, আপনি একজন স্ট্রং উকিল ধরেন, স্ট্রং উকিল ধরে তারপরে আপনার কেস পরিচালনা করেন এবং ওই যে আমি যাদের কথা বললাম তাদের সবাইকে অন্তর্ভুক্ত করেন। এরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড় করান, কারণ এরা সবাই অপরাধী। আপনি যে মামলা করেছেন ওই মামলার ভিতরেই এরা সবাই এসে যায়। অতএব এদেরকে বাদ দিয়ে আপনার এই মামলা কখনো পরিপূর্ণ হবে না। আপনাকে একটা, আপনাদের যে ভুল এবং উকিল সাহেব যে কাজটি করেছেন উনিও যে সম্পূর্ণ সঠিক না এবং উনি একজন অদক্ষ উকিল, সেটা বলার জন্য এই কন্টেন্টটি তৈরি করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।